করোনার বিধিনিষেধের কারণে ষষ্ঠ থেকে নবম এবং 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করার আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। যদিও চলতি বছর অর্থাৎ 2021 সালের এসএসসি এবং এইচএসসি নিয়ে আদেশে কিছু বলা হয়নি। এদিকে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট এবং বিষয় ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন, তা না হলে শুধুই বিষয় ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। যেমনটি দেখেছি গত বছর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে, যদিও শিক্ষামন্ত্রী এর আগে জানিয়েছিলেন এবারে কোনোভাবেই অটো পাস দেওয়া হবে না। শিক্ষা নিয়ে এই সিদ্ধান্তগুলো কেমন হচ্ছে, এগুলো কতটা বুঝতে পারছে শিক্ষার্থীরা, কতটা প্রস্তুত হতে পারছে তারা, এই নিয়ে আলোচনায় আজকে রাজকাহনে আমি শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুক্ত আছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, এবং যুক্ত আছেন পুঠিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আজকে রাজকাহনে আমাদের সঙ্গে আরো যুক্ত থাকবার কথা ছিল বিক্রমনেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার, তিনি আমাদের সঙ্গে যুক্ত হননি এখনো। আমি মাননীয় উপমন্ত্রী আপনার কাছ থেকে একটু বিষয়টা স্পষ্ট হই যে অ্যাসাইনমেন্টের বিষয়, যেটি 24 তারিখে অফিস আদেশে যেটি জানতে পারলাম, এইচএসসি এসএসসি 2022 সালের এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে এই করোনার বিধিনিষেধের কারণে। তাহলে চলতি বছরেরটা কেন করা হলো না, সেটা একটু শুরুতে যদি বলেন। ধন্যবাদ। আপনার দর্শকদেরকেও আমি শুভরাত্রি জানাচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের মানে যেটা ধর্তব্যের মধ্যে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের দেশে আমরা যেভাবে করে মূল্যায়নটা এসএসসি এবং এইচএসসি পর্যায়ে করবার চেষ্টা করছি, সেটা কিন্তু একেবারে যে আমরা মানে শিক্ষাবিদ এবং এর সাথে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আমাদের এখানে কাজ করছেন, স্পেশালিস্ট যারা কাজ করছেন, যারা পরীক্ষা উন্নয়ন নিয়ে কাজ করছেন, তাদের সবার সাথে আলোচনা করে কিন্তু একটা আমরা মডেল দাঁড় করিয়েছি। এখানে বিকল্প কিছু প্রস্তাবনাও সেটা কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেটা কিন্তু বলেছিলেন, আপনি তা বেশ ভালো করে বলেছেন। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের কিন্তু এখানে একটা সুযোগ এসেছে। আমি বলবো যে করোনা পরিস্থিতিতে আমাদের দেশে আসলে আমরা যেভাবে করে যে পাবলিক পরীক্ষার ভিত্তিতে একমাত্র মূল্যায়ন করা হয়, এই যে একটা পদ্ধতি আমাদের প্রচলিত ছিল, সেটার সাথে আমরা এই ছাত্রছাত্রীদের দলবদ্ধভাবে কাজ করা, নিজেদের রিসার্চ ওয়ার্ক করা এবং এই যে কোর্স ওয়ার্কের এবং লেখার সৃজনশীল চিন্তা ভাবনা করবার যে একটা প্রক্রিয়া সারা বিশ্বে যেটা প্রচলিত আছে, যে কোর্স ওয়ার্ক মডেল, অ্যাসাইনমেন্ট মডেল, সেটা আমাদের এখন ইন্ট্রোডিউস করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন যে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু সত্যিকারের মেধা যাচাই করা সম্ভব নয়। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে যে অনেক বেশি মার্ক পাওয়া ছাত্রছাত্রী বেশি মার্ক পাচ্ছেন কারণ তাদের যে মানে জ্ঞান, শুধুমাত্র জ্ঞানের মূল্যায়নটা হচ্ছে তারা কতটুকু মনে রাখতে পারছেন, মেমোরি পাওয়ার, তার যে অন্যান্য অ্যানালিটিক্যাল স্কিল, তার যে রিসার্চ স্কিলের প্রয়োজন, তার যে বোঝার প্রয়োজন, লেখনী শক্তির প্রয়োজন, সেগুলো কিন্তু আসলে মূল্যায়ন সঠিকভাবে পাবলিক পরীক্ষার মাধ্যমে সবসময় করা সম্ভব নয়। আমরা কিন্তু মূল্যায়নের লক্ষ্যে পাবলিক পরীক্ষা নিই। পাবলিক পরীক্ষাটাই কিন্তু কোনো মানে মানে আমাদের লক্ষ্য না, লক্ষ্যটা হচ্ছে মূল্যায়ন। তো মূল্যায়নের অনেক পদ্ধতির একটি অংশ হচ্ছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক, এবং আমরা উন্নত বিশ্বের দিকে যদি দেখি সেখানেও দেখবো যে অ্যাসাইনমেন্টটা সবখানেই প্রচলিত এবং আমাদের প্রতিবেশী দেশেও কিন্তু অ্যাসাইনমেন্ট করানো হচ্ছে। এবং অ্যাসাইনমেন্ট সেখানে বলা হচ্ছে সেগুলোকে প্রজেক্টের মাধ্যমে, সেটা আগে থেকেই চালু ছিল, আমাদের এখানে করোনাকালীন অবস্থায় আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন যেই 2022 সালের যেটা আছে সেটা এই মুহূর্তে করোনার কারণে স্টপ করা হয়েছে, কিন্তু এই বছরের জন্য আমরা যেটা পরীক্ষা নেয়া বা মূল্যায়ন করা, পরীক্ষা বলবো না আমি, মূল্যায়ন করার জন্য আমরা যেটা টার্গেট স্থির করেছি সেটাকে লক্ষ্য করে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে এবং করা হচ্ছে। একটা জিনিস এখানে অনেকে হয়তোবা বলছেন যে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন হবে কি হবে না, সেগুলো মাননীয় উপমন্ত্রী, আমার মনে হয় আপনি অ্যাসাইনমেন্টের পক্ষে যুক্তিগুলো স্পষ্ট করছেন, আরো নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম যে ষষ্ঠ থেকে নবম, আমি যে অফিস আদেশটা সেটি দেখছিলাম, ষষ্ঠ থেকে নবম এবং 2022 সালের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম করোনার বিধিনিষেধের কারণে স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তাহলে
করোনার বিধিনিষেধের কারণে চলতি বছরের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা স্থগিত করা হলো না কেন, সেই প্রশ্নটা করছিলাম। না, সেটাই আমি বলছি যে আমাদের যত সংক্ষিপ্ত পরিসরে কার্যক্রম করা যায় আমরা তত সংক্ষিপ্ত পরিসরে কার্যক্রম করতেছি, কারণ আমাদের ভাবতে হবে যে আমাদের বিধিনিষেধের কারণে আমাদের শিক্ষকদের যে কষ্টটা হচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যারা এই অ্যাসাইনমেন্ট ডিস্ট্রিবিউশনের কাজে যারা জড়িত থাকবে, রিকালেকশনের বিষয়ে যারা জড়িত থাকবে, তাদের সবার কিন্তু একটা মানে চলাচলের বিধিনিষেধের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, এবং সংক্রমণের যে মাত্রা বেড়েছে সেটাকে মাথায় রেখে কিন্তু যতটুকু কম সম্ভব ততটুকু আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, কারণ সংক্রমণ কিন্তু বাড়ছে। এই ছাত্রছাত্রীগুলো অনলাইনে প্রশ্ন করছেন যে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেব, এই লকডাউনের মাধ্যমে কিভাবে যাব। মাননীয় উপমন্ত্রী, এগুলো কি অনলাইনে করবার সুযোগ নেই? মানে যদি এখানে বলছি আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই কিন্তু এখানে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে, যে যা ডিজিটাল মাধ্যম এবং তথ্য প্রযুক্তি মাধ্যমের সাথে সংযুক্ত করার আর্থিক সক্ষমতা আছে, সেটা যাদের নেই তাদের মধ্যে কিন্তু একটা ডিভাইড হচ্ছে। এবং এই লক্ষ্যে কিন্তু দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যে বৈষম্য শিক্ষা উপকরণের দিক থেকে সেটাকে নিরসনের জন্য এই যে 35 কোটির মতন বই প্রতি বছর যে বিনামূল্যে দেয়া হয়, যে শিক্ষা উপকরণের ক্ষেত্রে আমরা বৈষম্য আমরা নিরোধ করতে পেরেছি। এখন যদি মূল্যায়নের জায়গায় গিয়ে যদি ইতিমধ্যেই আমাদের দেশে অনেক বৈষম্য আছে, কারণ যারা শহরাঞ্চলে ভালো স্কুলে পড়েন, ভালো কোচিং করেন, ভালো পরিবার থেকে এসেছেন, তাদের রেজাল্ট আপনি দেখবেন সবসময় বেশি হয়। তারা যে আসলে বেশি মেধাবী তা কিন্তু নয়, তারা ট্রায়াল এন্ড টেস্টেড পদ্ধতিতে বেশি এগোচ্ছে তাই কিন্তু তারা ভালো করছে। আমার যে গ্রামের একজন সন্তান, সে যদি ডিজিটাল ডিভাইস তার না থাকে বা স্কুলে তার যদি সেই ফ্যাসিলিটিস গুলো না থাকে, সেই ক্ষেত্রে তার জন্য সেগুলো আপলোড করা, সেই ক্ষেত্রে তাকে সেটা চলাচলের জন্য মানে মুভমেন্টের যেটা তার যে সমস্যা হবে সেগুলোর কিন্তু একটা বিষয় আছে। আর আপলোড করার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের স্ক্যানিং সফটওয়্যার গুলো কিন্তু এত উন্নত মানের নয় যে আপনার হাতের লেখা সরাসরি সেটা পড়ে সেটা করবে। সেখানে কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ আমাদের আছে। আমরা কিন্তু টেক এবং নন টেক দুটোকে মাথায় রেখে কিন্তু এগোচ্ছি। আমরা প্রযুক্তি এবং তবুও একটা বৈষম্য তো রয়েই গেল, মানে চলতি বছরের যারা আছে তারা দেবে কিন্তু বাকিদের জন্য মানে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, এরকম একটা বিষয়। এবং আর একটা বিষয় স্পষ্ট হয়ে যে স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই বিধিনিষেধ চলবে 5ই আগস্ট পর্যন্ত। তার মানে কি এরকম যে 6ই আগস্ট থেকে আবার চালু হয়ে যাবে, বিষয়টা কি এরকম? না, আমাদের পরবর্তী সংক্রমণ হার এবং আমাদের জাতীয় কারিগরি পরামর্শক কমিটির যে পরামর্শ সেইটাকে বিবেচনায় রেখে কিন্তু আমরা বিদ্যালয় পর্যায়ে তবে অ্যাসাইনমেন্টটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু স্থায়ীভাবে আসতে হবে, এটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। এবং এটি আপনি দেখবেন একটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমি যদি বলি একজন ছাত্র দেখে দেখেও লিখছে, বুঝতে পারছেন আপনার কথাটা আমি যদি বলি দেখে দেখেও লিখছে, তাহলে কিন্তু তার অনেক শেখা হচ্ছে। অ্যাসাইনমেন্ট স্থগিত করার বিষয়টি আরেকটু স্পষ্ট হতে চাচ্ছিলাম, যদি পরবর্তীতে আরেকটু করেন নিশ্চয়ই আমার দর্শকদের সুবিধা হবে, ছাত্রছাত্রীরা যারা দেখছে ভালো হবে তাদের জন্য। আমি জনাব মোহাম্মদ গোলাম ফারুক আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই নির্দেশনাটা আপনারা কিভাবে বাস্তবায়ন করছেন? এই যে স্থগিত করা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট এবং 2022 সালের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের, ছাত্রছাত্রীদেরকে কি বলছেন আপনারা? যে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে না এরকম কিছু, নাকি কি বলছেন আসলে? সরকার, ধন্যবাদ আপনাকে এবং উপস্থিত অতিথিবৃন্দকে ধন্যবাদ। সরকার ঘোষিত সরকারের নির্দেশনা মোতাবেক আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো আমরা বিতরণ করেছি এবং জমা নিচ্ছি, সেটা যথাযথভাবে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিতে আমরা সমর্থ হয়েছি। এবং তারা যখন আমাদের নির্দেশনা যখন আসছে স্থগিতের, তখন তারা এটা রেখে দিচ্ছে, করে রেখে দিবে, এবং যখন আবার নির্দেশনা আসবে তখন আমরা সেগুলাকে আবার জমা নেওয়ার নির্দেশনা দিয়েছি। এসএসসি 2021 সালের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদেরকে যেহেতু 5 তারিখ পর্যন্ত বিধিনিষেধ রয়েছে, সেই কারণে আগামী 5 তারিখের পর বোর্ডের নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্ট গ্রহণ করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এখন যে সমস্ত শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট নিয়েছে তারা ওই অ্যাসাইনমেন্ট গুলো এখন পর্যন্ত তাদের কাছেই রয়েছে। এইভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো নিয়মিতভাবে আমরা পরিচালনা করছি।
আমরা জনাব যে অ্যাসাইনমেন্ট অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক অ্যাসাইনমেন্ট নিয়ে যে অভিযোগগুলো আসে শিক্ষার্থীদের কাছে সেগুলো সম্পর্কে একটু আপনার কাছ থেকে স্পষ্ট হই যে অ্যাসাইনমেন্ট কপি করা হচ্ছে, একজনের অ্যাসাইনমেন্ট মানে যার করবার কথা সে না করে অন্য কেউ করছে, অ্যাসাইনমেন্ট বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, ইউটিউব বা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলো মানে আপনারা কেমন দেখতে পান? এগুলো কিভাবে আপনারা যাচাই বাছাই করেন, আসলে কতটা হয়? কিছুটা এই ধরনের সমস্যা তো থাকেই, এটা জাতীয় পর্যায় থেকে আরম্ভ করে গ্রাজুয়েট লেভেল পর্যন্ত এই সমস্যাগুলো আসে। পাবলিক পরীক্ষা থেকে আরম্ভ করে বিসিএস পরীক্ষাগুলো আসে, যেগুলো আমরা মূল্যায়নকারী যে শিক্ষক রয়েছেন উনি এটা যথাযথভাবে পর্যবেক্ষণ করেন। তারপরে আমি বা আমার মতো অনেক প্রধান রয়েছেন, তারা সেগুলাকে পর্যবেক্ষণ করেন, পুনর্মূল্যায়ন করেন আর কি। পুনর্মূল্যায়ন করে এগুলা যদি সেরকম ধরনের যদি পরিলক্ষিত হয় সেই অ্যাসাইনমেন্ট গুলো আমরা ফেরত দিয়ে আবার নতুন ভাবে নেওয়ার চেষ্টা করি। জি, এবং এরকম অভিযোগ আছে যে শিক্ষকের কাছে না পড়লে সেই শিক্ষক অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার দেন না। এ ধরনের অভিযোগ আমাদের এখানে নেই। বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই বিষয়টাকে কঠোরভাবে, বিশেষ করে কোচিং সেন্টারের সাথে যে সমস্ত শিক্ষকগুলো জড়িত রয়েছিল, প্রাইভেটের সাথে যে সমস্ত শিক্ষকগুলো জড়িত রয়েছিল, তাদের ব্যাপারে কঠোর একটা বিধিনিষেধ সরকার কর্তৃক দিয়েছিল, যেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের উপজেলা পর্যায়ের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন ইনাদের শক্ত মনিটরিং এর কারণে এবং আমাদের সহায়তার কারণে স্পষ্ট। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক, আপনাকে ধন্যবাদ। কিন্তু এই সময় আমরা ভর্তি বাণিজ্যের মতো বিষয়গুলো দেখতে পারি। ভিকারুননিসা স্কুলের অধ্যক্ষ আমাদের সাথে যুক্ত হবার কথা ছিল আজকে, সেই বিষয়টিও যদি সম্ভব হয় কথা বলবো যে ভর্তি বাণিজ্যই যদি হতে পারে তাহলে এরকম ছোট মানে অ্যাসাইনমেন্টের বিষয়, বাণিজ্য বিষয়টা কি খুব অবাস্তব কিনা? আমি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী আপনার কাছ থেকে একটু এই মূল্যায়নটা জানতে চাই যে অ্যাসাইনমেন্ট তো এই সময় একটা বিকল্প ব্যবস্থাপনা হিসেবে নেওয়া হচ্ছে মহামারীতে, যদিও মাননীয় মন্ত্রী এটির পক্ষে বলছেন যে এটি খুব ভালো ব্যবস্থাপনা। আপনি আসলে কিভাবে এটিকে মূল্যায়ন করছেন এই ব্যবস্থাপনার মধ্যে, এবং যেই অভিযোগগুলো আসছে সেগুলোকে আমলে নিয়ে সেখান থেকে উতরে যাওয়ার সুযোগ কি দেখেন? প্রথম কথা হচ্ছে যে আজকের এই আলোচনা আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখানে আমাদের সম্মানিত উপমন্ত্রী মহোদয় রয়েছেন। আজকে যে প্রসঙ্গটা এসেছে সেটা ঠিক আমার ক্ষেত্রে খুব একটা প্রযোজ্যতা নয়। আসলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজ করছি না। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা অন্য কাজে জড়িত রয়েছে। অ্যাসাইনমেন্ট কিন্তু তার অংশ বিশেষ আছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, এবং এই করোনা শুরু হওয়ার আগেও আমাদের ইয়ের মধ্যে মূল্যায়নের মধ্যে অ্যাসাইনমেন্ট একটা বিরাট অংশগ্রহণ করেছিল। তো এই অ্যাসাইনমেন্ট হ্যাজ বিকাম রিয়েলি পার্ট এন্ড পার্সেল অফ এডুকেশন সিস্টেম and it will remain so as far I have just learned it from our honorable deputy minister যে আমিও তাই মনে করি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ওই সুবিধা অসুবিধাগুলোকে তো আমরা বিন্যাস করতে হবে। আমরা সবসময় কিন্তু অ্যানালাইসিস করি। কোন ধরনের অ্যানালাইসিস করি? একটা অ্যানালাইসিসের নাম হচ্ছে যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আর একটা অ্যানালাইসিসের নাম হচ্ছে যে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। এখন কস্টের চেয়ে ইফেক্টিভনেসটা যদি ভালো হয় তাহলে আমরা সেটাকে গ্রহণ করি, এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ওই অ্যানালাইসিসটার মধ্যে যাই। সামাজিক বিজ্ঞান ছাড়া যদি পিওর সায়েন্সের প্রশ্ন আসে তখন কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে যে আমরা সিদ্ধান্তটা নিতে পারি, পাল্লা ভারী যদি বেনিফিটার হয় তাহলে সেটাকে গ্রহণ করে থাকে। বর্তমান প্রেক্ষাপট যে ধরনের সৃষ্টি হয়েছে এটা আমরা নিজেরা সৃষ্টি করি নাই। করোনা পৃথিবীতে আবির্ভূত হয়েছে, সব দেশেই এটার প্রভাব লক্ষিত, এবং সেখানে কেউ না কেউ কোনো না কোনো ডিভাইস উদ্ভাবন করছে, এবং ডিভাইস উদ্ভাবনের ক্ষেত্রে আপনার পারিপার্শ্বিকতা, প্রাপ্ত পারিপার্শ্বিকতা কিন্তু বিবেচনাতে নিতে হবে। যেমন আমাদের উপমন্ত্রী মহোদয় বলেছেন যে ডিজিটাল ডিভাইস বলে একটা জিনিস তো রয়েছে। আমার বিশ্বের সাথে তুলনা করলে আমি পিছিয়ে আছি, আবার আমার ঢাকার সাথে তুলনা করলে চট্টগ্রাম পিছিয়ে আছে, চট্টগ্রামের সাথে তুলনা করলে খুলনা পিছিয়ে আছে। তো এইসব প্রেক্ষাপট বিবেচনায় আপনাকে একটা পথ্য বের করতে হবে, তাহলে তো এই পুরো জাতিটি পিছিয়ে যাবে। বিশেষ করে এই পিছানোর ফলাফলটা লক্ষ্য করুন। পিছিয়ে যাওয়ার কারণে যে আমরা যে মধ্যম আয়ের দেশে বা উচ্চ আয়ের দেশে যে পদার্পণ করব সেই পথে তো অবরুদ্ধ হয়ে যাওয়ার একটা লক্ষণ সৃষ্টি হচ্ছে। আরেকটা দেখা যাচ্ছে যে আমরা একটা ডেমোগ্রাফিক
কি যেন ডিভিডেন্ড পাচ্ছিলাম, বয়স জনিত একটা সুযোগ, সেটা কিন্তু আগামী 10-12 বছরের মধ্যে আর থাকবে না। আমাদের দেশে তখন বৃদ্ধ লোকের সংখ্যাই সবচেয়ে বেশি যাবে। এখন হচ্ছে বৃদ্ধ লোকের সংখ্যা কম তা নয়, আমরাও অনেকটাই সেই পর্যায়ে পৌঁছে গিয়েছি। তো যেটা আমি বলতেছিলাম, এই প্রেক্ষাপটে কিছু তো না কিছু একটা বের করতে হবে। এবং আমি আজকাল আগে সেটাতে বিশ্বাস করতাম না, কিন্তু বর্তমানে আমি যেটা বিশ্বাস করি সেটা হলো সামথিং ইজ বেটার দেন নাথিং। আর তার বিপরীতে অনেকে বলেন যে দুষ্ট গরুর হচ্ছে শূন্য গোয়াল ভালো। আমাদের আমার মনে হয় এই ক্ষেত্রে এই কথা বলা একেবারে সঙ্গত নয় এবং উপযুক্ত পরিবেশও নয় সেটা বলা। তার মানে অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, আপনি মানে এটিকে মন্দের ভালো হিসেবে একরকম বলছেন, একরকম মন্দের ভালো বলছেন আপনি। আমি মানে আপনি একজন শিক্ষাবিদও বটে, এই জন্যই আপনার কাছ থেকে এই পর্যালোচনা জানতে চাইছি, মানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাইরেও সেই জন্যই আপনি নিশ্চয়ই সামগ্রিক আলোচনাটা করতে পারবেন। আমরা যে সিদ্ধান্তগুলো জানছি অ্যাসাইনমেন্টের বাইরেও, মাননীয় শিক্ষামন্ত্রী যেটি বললেন, হয় পরীক্ষা, নয় অ্যাসাইনমেন্ট, নয় বিষয় ম্যাপিং, মানে তিনটি বিকল্প বলেছেন সামনে এসএসসি এবং এইচএসসি এর ক্ষেত্রে। মানে এই সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, সঠিক হচ্ছে কিনা, শিক্ষার্থীদের জন্য বিষয়গুলো কেমন হচ্ছে বলে মনে করেন? দেখুন, এইটা নিয়ে আমি ওই সমালোচনা দেখতে পাচ্ছি, ওখানে লেখা দেখতেছি অ্যাসাইনমেন্ট পরীক্ষা অটোপাস কি হাল শিক্ষার। আমি যারা এই প্রশ্নটা করছেন তাদের কাছে যদি আমি জবাবটা চাই তাহলে তারা কি জবাব দিবেন আমি জানি না। অন্তত আমি এইটুকু বলতে পারি, যে কোনো অনিশ্চিত পরিবেশে আমাদের দুই ধরনের পরিবেশ আমরা সাধারণত অবলোকন করে থাকি। একটা হচ্ছে রিস্কি সিচুয়েশন, যেটাকে ঝুঁকিপূর্ণটার কিন্তু একটা প্রবাবিলিস্টিক ভ্যালু রয়েছে, ওটা নির্ধারণ করা যায় ঝুঁকিটা কতটুকু, কিন্তু অনিশ্চয়তার কোনো প্রবাবিলিস্টিক ভ্যালু নাই। তো সেই ক্ষেত্রে অনিশ্চয়তা যখন এত প্রবল, তখন আপনাকে একাধিক তারও অধিক অল্টারনেটিভ অ্যাপ্রোচেস বা স্ট্র্যাটেজি আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এমন কথা নয় যে স্ট্র্যাটেজি শুধু চেঞ্জ করতে হবে তা না, আপনাকে গোল পর্যন্ত চেঞ্জ করতে হয়। অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে ধন্যবাদ। অনিশ্চয়তার ক্ষেত্রে এই বিষয়গুলো আনা হচ্ছে, ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান। আপনার কথা থেকে আমি বিরতির পরে মাননীয় উপমন্ত্রীর কাছ থেকে একটু জানবো যে এই পদ্ধতিগুলো, মানে তিনটি বিকল্প যে পদ্ধতি বলা হচ্ছে, কোনটি আসলে কেমন হবে, আরেকটু স্পষ্ট হবার যদি সুযোগ হয়। বিরতির পরে ফিরছি এই আলোচনায়। রাজকাহন ফিরে এলাম। রাজকাহনে মাননীয় উপমন্ত্রী যেই প্রশ্নটি স্যারের কাছ থেকে আগের অংশে, যে অনিশ্চিত পরিস্থিতি বিবেচনায় যে বিকল্প ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। পরীক্ষা হলে আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে না এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে, তিনটি করে বিষয় পরীক্ষা হবে বলে আমরা জানতে পারছি। কি কি বিষয় পরীক্ষা হবে? মাননীয় উপমন্ত্রী আনমিউট করবেন। আচ্ছা, আমরা কিন্তু সুনির্দিষ্ট করেছি যেগুলো নির্বাচনী, অর্থাৎ যে সমস্ত বেসিক সাবজেক্ট গুলো যে সমস্ত বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ, কমন গুলো বাদ দিয়ে ন্যূনতম যে সাবজেক্ট গুলো হবে সেগুলোর উপর আমরা পরীক্ষা নিচ্ছি। বিজ্ঞানের ক্ষেত্রে যেমন যে তাদের যে নির্বাচনী পরীক্ষাগুলো থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলোর উপরে পরীক্ষা নেওয়া হবে। এখানে আমি আবারও বলছি যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে কেন, তারা যে ওই বছরের ন্যূনতম কাঙ্ক্ষিত শিক্ষণফল অর্জন করেছে কিনা সেটা যাচাই করার জন্যই তো পরীক্ষাটা নেওয়া হয়, তাই না? আমরা এটা একটা মূল্যায়ন পদ্ধতি, তো আমরা মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করি বা না করি, যদি নির্ধারিত সিলেবাস শেষ করা হয়, যদি শিক্ষক পাঠদান করতে পারেন, সেই বিষয়গুলো সাধারণত সেই বিষয়গুলোর উপরে পাঠদান করা হয়ে থাকে। এখন যেহেতু আমাদের বর্তমান পরিস্থিতিতে মূল্যায়নটা একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে, আমরা কিন্তু বলতে পারছি না যে আমার সেই বয়সের ছাত্র বা ছাত্রী তার কাঙ্ক্ষিত শিক্ষণফলটা অর্জন করেনি। অর্জন করেছে কি করেনি সেটা দেখার জন্য সারা বিশ্বে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে উন্নত রাষ্ট্রগুলোতে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন হয়, বিদ্যালয়গুলো বিকেন্দ্রীকরণ থাকে। বিদ্যালয় কারণ এখানে আমাদের শিক্ষকের পাঠদানের কারণে কিন্তু একটা ছাত্রের সেই কাঙ্ক্ষিত শিক্ষণফল অর্জিত হচ্ছে কিনা সেটা দেখা হয়, লার্নিং আউটকামটা। এখন আমরা কিন্তু পুরো বিষয়টা ছাত্রছাত্রীদের উপর তুলে দিয়েছি যে তাদেরকে শিখে আসতে হবে, পরীক্ষায় প্রমাণ করতে হবে তার লার্নিং আউটকামটা অর্জিত হয়েছে। তো আমাদের এই যে পাবলিক এক্সামের যে প্রসেসটা, সেখানে কিন্তু এটা প্রো স্টুডেন্ট না, এটা এক ধরনের দায়িত্বটা ছাত্রছাত্রীদের উপরে তুলে দেওয়ার মতন বিষয়টা, যে তোমরা পড়ে আসতে হবে, তোমাকে জানতে হবে, যে কোনো উপায়ে জানতে হবে, জানার পরে সেটা প্রমাণ করতে হবে তুমি সেটা জানো।
আমরা যে আসলে জানাতে পারছি কি পারছি না, আমরা কতটুকু সেক্ষেত্রে এফেক্টিভ, সেইটা কিন্তু আমরা অনেকাংশেই আমরা যাচাই বাছাই করে দেখতে পারছি না, এবং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা ধারাবাহিক মূল্যায়নটা আনতে পারবো, যে আমরা বছরের সকল পর্যায়ে এবং সকল শ্রেণীতে যদি ধারাবাহিকভাবে প্রতি বছর মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হয়, তখন যে শুধুমাত্র বেস্ট মেমোরি হোল্ডার এখন কি হয়, জিপিএ পাওয়ার একটা সম্ভাবনা থাকে, নট দ্য বেস্ট মেরিট। তো এই যে একটা চ্যালেঞ্জ আমাদের, এই চ্যালেঞ্জটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গেলে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আলাদা করে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, কারণ তারা পাবলিক এক্সামের উপরে পুরোপুরি ভরসা করতে অনেকাংশে পারছে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো সেটা নিরসন করার জন্য মূল্যায়নের পদ্ধতিটাকে আরো গবেষণার মাধ্যমে উন্নত করার জন্য আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মূল্যায়ন এবং পরীক্ষার জন্য একটা বিশেষ কেন্দ্র স্থাপন করছি। মাননীয় উপমন্ত্রী, একটু যদি আরেকটা প্রশ্ন করি, যে শিখন ফল সেটি বিবেচনা করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে তিনটি করে বিষয়ের, যেগুলো আবশ্যিক বিষয়ের বাইরে যেগুলো, সেগুলোর মানে শিখন ফল বাছাইয়ের জন্য বা নির্ণয়ের জন্য পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক বিষয়গুলো শিখন ফল মানে যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা কি নেই? না, প্রয়োজনীয়তা অবশ্যই আছে। সেইটা কিন্তু তারা কিন্তু অ্যাডমিশন টেস্ট কিন্তু বিশ্ববিদ্যালয়েরা কিন্তু আবারও নিবে। তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন একটা ছাত্র বা ছাত্রী আবারও যখন পরীক্ষা দিবে, তখন কিন্তু তার যে সমস্ত বেসিক বিষয়ে তার জ্ঞান থাকার প্রয়োজন আছে। যেমন আমি পরীক্ষা নেই বা না নেই, আমার একজন ছাত্রের বাংলার উপরে যে দক্ষতাটা, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে না শুধুমাত্র আমি পরীক্ষা নিব বলে, বা সেটা কিন্তু রাতারাতি 3 মাসে কিন্তু উন্নত হয়ে যাবে না আমি পরীক্ষা নিব বলে। তাই সেটার ন্যূনতম দক্ষতা অর্জিত হয়েছে কিনা সেটা কিন্তু সে কিন্তু যখন উচ্চশিক্ষা যাবে তখন আবারও তাকে সেটার প্রমাণ দিতে হচ্ছে। তো সুতরাং আমরা এখানে ডুপ্লিকেশন এড়াচ্ছি, যে আমি এই পর্যায়ে ভাষাগত দক্ষতা এবং তার জ্ঞানীতিক দক্ষতা এবং তার সুনির্দিষ্ট কিছু বিষয়ের দক্ষতাগুলো, যে আমাদের আসলে তো বাস্তব অবস্থা হচ্ছে আমাদের যে পরীক্ষার মাত্রাটাও তো অনেক বেশি, আমরা পরীক্ষা বাড়িয়েছি কিন্তু মূল্যায়নের যথার্থতা এবং যৌক্তিকতা এবং এফেক্টিভনেসটা কিন্তু সেই অর্থে বাড়ছে না। আমাদেরকে তাহলে এই বিষয়গুলো যাচাই বাছাই ভর্তি পরীক্ষার সময় হবে, যে তারা আসলে কতটুকু শিখেছে কি শিখেনি। দেখুন, মূল্যায়নটা কিন্তু শুধুমাত্র কোনো পরীক্ষার মাধ্যমে, আবারও আমি বলছি, ভর্তি পরীক্ষায় একটা ছাত্র কিন্তু অনেক টপ মার্ক করতে পারে, কিন্তু যখন সে পরবর্তী শিক্ষা জীবনে গিয়ে কোপ করতে পারে না, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে আসলে সেটা তার ন্যূনতম কাঙ্ক্ষিত যোগ্যতা আছে কিনা। এইখানে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অ্যাডিশনাল ক্লাস দেয়ার এবং অ্যাডিশনাল ট্রেনিং দেয়ার পর্যায়ে আনতেই হবে, কারণ সারা পৃথিবীতে এটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই যে উইকনেস কভার করার বিষয়টা কিন্তু থাকে। আমাদের দেশে সেটি হচ্ছে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি বলছেন আনতেই হবে, নিশ্চয়ই সেটি ভালো পরিকল্পনা, কিন্তু এখন আসলে কি হবে সেটি তো বুঝতে পারছি না। মানে এই সময়ে এই ছাত্রছাত্রীদের আবশ্যক বিষয়ের মূল্যায়নটা কিভাবে হবে? এখন তো আমরা মূল্যায়নটা কিভাবে হবে সেটা তো একটা 3টা বিকল্প প্রস্তাবনা রেখেছি। একটি হচ্ছে শারীরিকভাবে উপস্থিত হয়ে সুনির্দিষ্ট কিছু বিষয়গুলোর উপরে আপনার পরীক্ষা এবং পাশাপাশি অ্যাসাইনমেন্টেরও মার্ক নেওয়ার একটা সম্ভাবনা, এবং পাশাপাশি সাবজেক্ট ম্যাপিং এর তার পূর্ববর্তী পরীক্ষাগুলো এবং তার পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা আমরা তো আমাদের কিন্তু উই হ্যাভ টু ডু বাই এক্সাম্পল। আমরা অন্যান্য দেশগুলোতে যেভাবে করে মূল্যায়নটা করা হচ্ছে এর বাইরে গিয়ে কিন্তু আমি মূল্যায়ন করতে পারবো না। এর বাইরে গিয়ে মূল্যায়ন করতে গেলে আমার মূল্যায়িত যে ফলাফল সেটার কিন্তু গ্রহণযোগ্যতা আসবে না। তাই আমাদের গ্রহণযোগ্যতা কিন্তু মাথায় রেখে মাননীয় উপমন্ত্রী সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বলছেন। সাবজেক্ট ম্যাপিং নিয়ে আমার একজন দর্শক প্রশ্ন করছেন, 2021-এ এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ম্যাপিং কেমন হবে, যেহেতু জেএসসি তে বোর্ড কর্তৃক চতুর্থ বিষয় পরীক্ষাই নেওয়া হয়নি। আব্দুল্লাহ আল বাকি প্রশ্ন করছেন, এই যে সাবজেক্ট ম্যাপিং এর পুরো প্রক্রিয়াটা কেমন হবে, সেটা সাবজেক্ট ম্যাপিং যখন আমরা সিদ্ধান্ত নিব শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে তখন সেটা প্রকাশিত হবে। যেহেতু এটা মূল্যায়নের বিষয়, আমরা এখনই কিন্তু ঘোষণা করব না যে কি প্রক্রিয়ায় ম্যাপিংটা হবে, তাহলে কিন্তু আর পরীক্ষার যে ইন্টিগ্রিটিটা, গ্রহণযোগ্যতাটা কিন্তু সেটা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের বুঝতে হবে না যে আমার পরীক্ষার মূল্যায়নটা আসলে মানে আমার পড়াশোনার মূল্যায়ন, শিক্ষাঙ্কনের মূল্যায়নটা কিভাবে হবে। মাননীয় উপমন্ত্রী আরেকটা প্রশ্ন করে দেই আপনার কাছ থেকে শুনবো, যে তাহলে
এসএসসি পরীক্ষায় যদি বিষয় ম্যাপিং এর উপরে হয়ে থাকে, মানে 3টি বিকল্পের যেটি শেষে আমরা জানতে পারছি বিষয় ম্যাপিং, এসএসসি পরীক্ষায় যদি সেভাবে করে ফলাফল হয়, তাহলে কি জেএসসি তে ঠিক যা রেজাল্ট এসেছে এসএসসি তেও তাই আসবে? আমি তো, আপনি আমাকে কথা বলতে না দিলে তো আমি আপনাকে উত্তর দিতে পারবো না। আপনাদের টেলিভিশনের আপনি মানে আমাকে যে প্রশ্নটা রাখছেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষার গ্রহণযোগ্যতা, পরীক্ষার ইন্টেগ্রিটি, পরীক্ষার পদ্ধতির যে সিক্রেসি, সেটা নিয়ে আমি জনসমক্ষে এখানে টেলিভিশনে আলোচনা করাটা সমীচীন না কখনো। তো যখন যেটা জানানোর প্রয়োজন হবে আমরা সেটা জানাবো। এখন যে কাজটা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট, তারা সেই অ্যাসাইনমেন্টটা করবে, তৎপরবর্তী সিদ্ধান্ত আমরা পরবর্তীতে জানাবো যে কি করা হচ্ছে। এই মুহূর্তে আপনার টেলিভিশনে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য আমি আসলে প্রস্তুত নই, এবং সেটা আমি বলাটাও সঠিক হবে না, কারণ আমার পরীক্ষার এবং প্রক্রিয়ার মূল্যায়নের গ্রহণযোগ্যতা এবং সেটার একটা অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক, যদি এই বিষয়গুলো একটু সিক্রেসির মধ্যে থাকে, মানে ছাত্রছাত্রীরা কি একরকম অনিশ্চয়তার মধ্যে আছে কিনা? কারণ আমার ইউটিউব এবং ফেসবুকে যে মন্তব্যগুলো পাচ্ছি তাতে তারা প্রচন্ড অনিশ্চয়তার বিষয়টি জানাচ্ছেন। আপনারা কেমন দেখতে পান বাস্তবতা? ধন্যবাদ। এসএসসি এবং এইচএসসির বিষয়ে সরকার যে সিদ্ধান্তের দিকে যাচ্ছে, সেখান থেকে আর ফিরে আসার খুব একটা সুযোগ আছে বলে আমি মনে করি না। পাশাপাশি ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে খুব অল্প পরিসরে হলেও যতক্ষণ পর্যন্ত আমরা ফেরত নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্ত অ্যাসাইনমেন্ট বলি, অনলাইন ক্লাস বলি, জুম অ্যাপস এর মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে, সংসদ টিভির মাধ্যমে যে সমস্ত আমরা কার্যক্রম গুলা বা পাঠদান গুলা করছি, এর কিন্তু খুব একটা ফলপ্রসূ বিকল্প নাই। অধ্যক্ষ গোলাম ফারুক, আমি আসলে প্রশ্নটি করছিলাম যে ছাত্রছাত্রীরা বিষয়গুলো বুঝতে পারছে কিনা। একটা বিরতি নিয়ে আসি, আপনার কাছে ফিরছি, এসে আমি এই বিষয়টি আপনার কাছ থেকে স্পষ্ট হবো। ফিরছি রাজকাহনে একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ পাতিবিদ্যুৎ রাজকাহনে। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক, আপনি বলছিলেন, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাইছিলাম যে মাননীয় উপমন্ত্রী যেটি বলছেন পরীক্ষার সিক্রেসির বিষয় এখন টেলিভিশনে উনি বলতে চাইছিলেন না, কিন্তু শিক্ষার্থীরা আসলে তাহলে একটা অনিশ্চয়তার মধ্যে আছে কিনা? তারা কি বুঝতে পারছে যে তাদের সামনে কি হবে, তাদের মূল্যায়ন পদ্ধতি কি হবে, এগুলো কি বুঝতে পারছে? কারণ ইউটিউব ফেসবুকে যে কমেন্টস গুলো আসছে তারা খুবই অনিশ্চয়তার কথা জানাচ্ছেন, একটু বলবেন। বিষয়টা হলো সরকারের পদক্ষেপ যেগুলো নিচ্ছে, যেহেতু আমরা শুধু বাংলাদেশে নয় বিশ্বময় পরিস্থিতিটাই কিন্তু একটু ভিন্নতর হয়ে গেছে। তো এখন বিশেষ ব্যবস্থায় যেহেতু পরীক্ষার নেওয়ার চিন্তা ভাবনা সরকার করছে, সেই কারণে তাদের সরকারের যে গোপন তৎপরতা যেটা রয়েছে সেটা আগেই যদি বলা যায়, এটা নিয়ে আমাদের কেউ বুঝে আমরা হইচই করি, কেউ না বুঝেও আমরা হইচই করি। সঙ্গত কারণেই এটা আমরা শিক্ষকরা যদি ছাত্রছাত্রীদের যদি একটু আমরা ভালোভাবে বোঝাতে সক্ষম হই, তাহলে পরে এই হতাশার থেকে তারা কিন্তু বেরিয়ে আসবে, এই যে হতাশা থাকবে না। সরকার যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে যে কোনো ভাবে একটা মূল্যায়ন করে তাদেরকে একটা সনদ তাদের হাতে দেওয়ার। আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে একটা শ্রেণী হলেও, সপ্তাহে একটা শ্রেণী হলেও আমরা যদি ক্লাসে যদি উপস্থিত করাতে পারি স্বাস্থ্যবিধি মেনে, তাহলে পারে আমাদের এই অনেকটা আমরা উপকৃত হব। যেমন জি, অধ্যক্ষ গোলাম ফারুক, এই বিষয়টিতে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু সরকার শিক্ষার ক্ষেত্রে খুবই মানে স্বাস্থ্যবিধির বিষয়ে খুবই সচেতন, শিক্ষা মানে কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে। আমি অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে মানে সিক্রেসির কথা উপমন্ত্রী বললেন বা অধ্যক্ষ গোলাম ফারুক বললেন, গোপন সরকারের গোপন তত্ত্বপরতা, মানে কেমন করে সাবজেক্ট ম্যাপিং হবে, কেমন করে পরীক্ষাগুলো হবে, এই বিষয়গুলো কি একটা গোপন তৎপরতা? না, এটাকে আমি গোপন তৎপরতা বলে চিহ্নিত করাটা একটু আমার কাছে একটা আপনার ভিডিওটি অফ আছে, ভিডিও ক্যামেরাটি অফ আছে স্যার, একটু অন করা সম্ভব? ও ইয়েস, না ভিডিও ক্যামেরা তো আমার, ও আই সি, ঠিক আছে। বলছি কি, আমি সেটাকে গোপন তৎপরতা বলবো না, আমি বলছি যে আসলে অনেক জিনিস নিয়ে আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করছি, এবং এক্সপেরিমেন্ট করতে যেয়ে ফার্স্ট জেনারেশনে এক্সপেরিমেন্টে যে প্রবলেম গুলো হয় আমাদেরও তাই হচ্ছে, এবং চূড়ান্ত ভাবে একমত না হওয়া পর্যন্ত এটা পাবলিক করা যাচ্ছে না। এর শব্দ অর্থ গোপন তৎপরতা নয়, ওর শব্দ অর্থ তৎপরতা।
যাতে করে আমরা একটা সর্বসম্মত সিদ্ধান্ত উপনীত কৌশল। হতে পারি এট দ্য এন্ড। কারণ গোপন ধর্মান্তরতা শব্দটার সাথে একটা স্টিগমা জড়িত হয়ে যাচ্ছে, সরকার সম্ভবত সেই স্টিগমার জন্য দায়ী হতে পারছে না, এটা আমার বিশ্বাস। কারণ জি শিক্ষার প্রতি আমাদের যেমন অনুরাগ রয়েছে সরকারের বলা যাবে না। নয় তা নয়, দারুণ রকমের অনুরাগ রয়েছে সরকারের, তার সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই সরকার তো সেটি চেষ্টা চালাবে, কিন্তু আপনি যেটি বলছেন চূড়ান্ত ভাবে একমত না হওয়া পর্যন্ত এতে আসলে শিক্ষার্থীদের উপর কি অবস্থা, মানে কেমন চাপ চলে আসছে? একে তো মহামারী, তাদের স্কুল কলেজ বন্ধ, তার উপরে তারা কি হবে, সামনে পরীক্ষা হবে নাকি অ্যাসাইনমেন্ট হবে নাকি কি হবে, ম্যাপিং হলে কিভাবে হবে, এই বিষয়গুলো যখন তারা বুঝতে পারছে না তখন আসলে তাদের অবস্থাটা কেমন হচ্ছে? তা তো নিশ্চয়ই, কারণ আমরা যেটা নাকি সয়ে উঠতে পারছি না, ছোট যারা নাকি কোমল মতো শিশু কিংবা যারা কিশোর, তাদের জন্য যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে নিঃসন্দেহে। কিন্তু আপনি তখন আমি একটা প্রশ্ন করবো যে তাহলে তার সহজ সমাধানটা কই? সহজ সমাধান তো একটা হতে পারে যে স্কুলগুলো কলেজগুলো সব খুলে দিতে হবে, এবং সেই দায়িত্ব যদি সবাই গ্রহণ করে, কারণ সরকার সেই দায়িত্ব নিতে পারে না। গণতন্ত্র কারণে তার নির্বাচনে নামতে হবে, এবং নির্বাচন ফেস করতে গেলে এইসব জনগণের প্রতি দৃষ্টি অবশ্যই রাখতে হবে, তাদের জীবনের প্রতি বিশেষ মূল্য দিতে হবে। আবার দেখা যাচ্ছে যে জীবনের প্রতি মূল্য দিতে যে জীবিকার প্রতিও সমপরিমাণ মূল্য দেওয়া শুরু করে। এখন দেখা যাচ্ছে যে করোনার সংখ্যা আজকে 247 জন। তো আমার ধারণা হচ্ছে কি সরকারে যে বা যারা অধিষ্ঠিত থাকেন তাদেরকে কিন্তু মেপে মেপে পদক্ষেপ দিতে হয়। আর আমরা যারা কি আসলে কথাবার্তা বলি তাদের আমরা একটা প্রবাদের কথা বলি। আমাদের দেশে বিশেষ করে আমার কুমিল্লা অঞ্চলের লোকেরা বলে যে কইতে বক্সওয়ালি লিখতে ফাটাফাটি। তার মানে বলাটা অত্যন্ত সহজ, কিন্তু লিখতে গেলে বড় কঠিন। বলাটা অনেক সহজ, সমালোচনাটা করা অনেক সহজ, কিন্তু এই সমালোচনার কাছ থেকে যে আমি একটা সহজ সিদ্ধান্ত দিতে পারবো, আমার মাথাও তত কোনো রকমের সহজ সিদ্ধান্ত নাই। আমার কাছে কিছু ইউটোপিয়ান সিদ্ধান্ত রয়েছে। ইউটোপিয়ান সিদ্ধান্তগুলোর মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে ঠিক আছে, আপনার ট্রেডিশনাল পদ্ধতিতে পরীক্ষা নেন না কেন, ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন চলে যাবে এবং সেই প্রশ্নের জবাব নির্দিষ্ট সময়ের ভিতরে তারা করবে। তারা যদি নিকটবর্তী স্কুল বা নিকটবর্তী কলেজে প্রশ্নের জবাবটা জড়ো করবে নির্দিষ্ট সময়ের মধ্যে, ছাত্রছাত্রীরা নিজেরা যদি না আসতে পারে তাদের অভিভাবকরা যে হাজির হবে, তো সেটাও তো করা যেতে পারে। কিন্তু ওইটাও তো এক এক্সপেরিমেন্টের ব্যাপার। আমি তো সাজেশন দিলাম, দায় দায়িত্ব তো আমি নিতে পারবো না। গভর্নমেন্ট সাজেশন দিলে দায় দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে, অর্থাৎ তাকে কিন্তু অত্যন্ত সুস্থভাবে চিন্তা ভাবনা করে অগ্রসর হবে। নিশ্চয়ই নিশ্চয়ই সরকারকেও খুব কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে নিঃসন্দেহে, সেটি তো বুঝতেই পারছি। কিন্তু সিদ্ধান্তগুলো মানে কতটা পরিকল্পিত হচ্ছে, কতটা সঠিক হচ্ছে, যথাযথ হচ্ছে, সময় উপযোগী হচ্ছে শিক্ষাবিদ হিসেবে, সেটি আপনাদের কাছ থেকে জানতে চাওয়া। স্যার, আর একটা বিষয় যেটি আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকবার কথা ছিল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার জি, আমার মনে হয় অধ্যক্ষ গোলাম ফারুক কিছু যুক্ত করতে চাইছেন। আচ্ছা, ছোট্ট করে একটু যুক্ত করে দেন, তারপরে আমি প্রশ্নটা করি। জি, আমি বলতে যাচ্ছিলাম যে সরকার তো শর্ট সিলেবাস তো ছাত্রছাত্রীর হাতে পৌঁছে দিয়েছে। সরকার এবং শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড ছাত্রছাত্রীদেরকে প্রস্তুতি নিতে বলেছে। পরীক্ষা কিভাবে হবে না হবে সেটাও কিছুটা ধারণা দিয়েছে। এখানে তো হতাশার কিছু বিষয় আছে বলে মনে করি না। জি, অধ্যক্ষ গোলাম ফারুক, আপনাকে ধন্যবাদ। আপনার জায়গাটি বুঝেছি আমরা। আমার দর্শকদের কিছু প্রশ্ন বা মতামত আছে বলি। মোহাম্মদ আশরাফুদ্দিন বলছেন অটো পাস দিয়ে কি হবে, অটো চাকরি তো হবে না। ইমরান খান বলছেন অ্যাসাইনমেন্টের নম্বর কি ঠিকমতো হবে। আব্দুল্লাহ বলছেন শিক্ষা ব্যবস্থায় কি সকল অনিশ্চিত পরিস্থিতিতে একটি দেশের মুখ্য দুশ্চিন্তা হওয়া উচিত না। এরকম আরো আব্দুল্লাহ বাকি বলছেন কিভাবে ম্যাপিং হবে। এরকম অনেকগুলো প্রশ্ন আমার দর্শকদের রয়ে গেছে। আমি শেষ প্রশ্নটি আব্দুল মান্নান চৌধুরী আপনার কাছ থেকে একটু সংক্ষেপে শুনি যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে আপনি শুনেছেন কিনা, তার একটি ফোন আলাপ ভাইরাল হয়েছে, আপনি কি শুনেছেন? না, আমি তখন করতে পারিনি আসলে, সেটা আজকে আলোচনা আসছিল সেটা না, আজকে আমাদের অতিথি হবার কথা ছিল। যাই হোক, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আরেকদিন কথা বলতে পারবো। আমাদের সাথে উপমন্ত্রীও নেই যেহেতু। আজকের মতো আমরা শেষ করছি আমাদের রাজখান। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী অনেক ধন্যবাদ। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক, আপনাদের দুজনকে আজকের মতো বিদায় রাজখান।